নাওরাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথমে খেয়াল না করলেও নওয়াব হাসপাতালে নিয়ে নাওরার শরীরের আঘাতগুলো দেখতে পায়। দেখেই বোঝা যায় নাওরাকে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তবুও তো ভয়টা কাটে না। নাওরাকে ট্রিটমেন্টের পর ডাক্তার এসে জানায়, মিস্টার নওয়াব, যেমনটা আমরা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি। আপনার ওয়াইফের সাথে খারাপ কিছু হয়নি, তবে ওনার শরীরের আঘাত দেখে মনে হচ্ছে খুব শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে ভালো বিষয় হচ্ছে শরীরের সামনে কিংবা মাথায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিঠের দিকে আঘাতের চিহ্ন আছে, আর প্রাথমিকভাবে মনে হচ্ছে ডান হাতের হাড়ে ফাটল থাকতে পারে। রিপোর্ট পেলে আমরা সব ঠিকঠাক বলতে পারবো। ডাক্তারের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পর নওয়াব যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর জিজ্ঞাসা করে, আমার ওয়াইফ, ওনাকে ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ব্যথা কমলে ঘুমাবেন তিনি, আর কাঁধের ক্ষতটাতেও ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আমি কি দেখা করতে পারবো? তেমন কমপ্লিকেশন নেই, তবে ওনার রেস্টের প্রয়োজন, তাই বেশি শব্দ করবেন না। নওয়াব মাথা নাড়তে ডাক্তার চলে যায়। এতক্ষণে সে শান্তিতে বাইরে বসে। রূপা সিয়ামের সাথেই ছিল। সিয়াম তো ভয়ে কাছেই আসছিল না, দূরে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। রূপা এগিয়ে এসে নওয়াফের থেকে নাওরার খবর জেনে নেয়। সব জেনে নিজেও শান্তি পায়, নয়তো তাদের মাঝ থেকে নাওরার সাথে আজ খারাপ কিছু হয়ে গেলে রূপা নিজেও ভালো থাকতে পারতো না। রূপার এতক্ষণ বারবার নিজেকে দোষী মনে হচ্ছিল। তারাও তো নাওরার সাথে যেতে পারতো, শুধু একমাত্র স্যার নাওরার স্বামী বলেই যায়নি। সিয়াম কিছুটা ভয় নিয়ে রূপার কাছে এসে জিজ্ঞেস করে, নাওরা ঠিক আছে? রূপা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এবারের মতো বেঁচে গেলেন। নাওরাকে কে এভাবে আঘাত করেছে জানা নেই, তবে যদি এর সাথে আপনার সম্পৃক্ততা থাকে তবে আপনার কিন্তু রক্ষা নেই বলে দিলাম। সিয়াম সংকোচ নিয়েই বলে, আমি তো বলেছি আমি এসবের কিচ্ছু জানতাম না, শুধু নাওরাকে এভাবে পড়ে থাকতে দেখে ক্লাসরুমে নিয়ে আসছিলাম মাত্র। বেশ রাত হওয়ায় হাসপাতালের করিডোরে কিছুটা ফাঁকাই ছিল। সিয়াম চলে যেতে চেয়েও ভাবছিল একটু নাওরার সাথে দেখা করতে পারবে কিনা। এর মাঝে নওয়াব গিয়ে একবার নাওরাকে দেখে এসেছে। নাওরার ব্যথা কমায় এখন ঘুমাচ্ছে। রূপাও একবার গিয়েছিল দেখতে, তবে সিয়াম যেতে পারেনি। সে তো ভয়ে নওয়াফের সামনেই যায় না, কখন না জানি তার ওপর চড়াও হয়ে ওঠে সেই ভয়ে। এতক্ষণে সিয়াম সাহস করে গিয়ে নওয়াফের সামনে দাঁড়ায়, বলে, স্যার, আমি কি একটু নাওরার সাথে দেখা করতে পারবো? নওয়াফ মাথা নিচু করে বসেছিল এতক্ষণ। সিয়ামের কথায় মাথা তুলে তাকায় নাওরা। নওয়াফের তাকানোতে সিয়াম একটু ভরকে যায়, তার চোখ দুটো কেমন জানি লালচে হয়ে আছে। হঠাৎই নওয়াফ উঠে দাঁড়িয়ে সিয়ামকে বলে, কেন করলে এমনটা? শুধুমাত্র নাওরা তোমাকে বিয়ে করেনি বলে এতটা ক্ষোভ জমিয়ে রেখেছিলে যে একটা মেয়েকে এভাবে মারলে? সিয়াম সাথে সাথে বলে, স্যার, বিশ্বাস করেন আমি কিছু করিনি, সত্যি বলছি। আমি তো শুধু ওইদিকে গিয়ে নাওরাকে। কেন গিয়েছিলে তুমি? কি কাজ ছিল তোমার? সিয়াম মাথা নিচু করে শান্ত স্বরে বলে, অভ্যাসবশত চলে গিয়েছিলাম, ইচ্ছাকৃত ছিল না। নওয়াব তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রূপা এসে জানায়, স্যার, নাওরার মামি তাকে ফোনে না পেয়ে আমাকে কল দিচ্ছে, আমি ধরতে পারছি না, কি বলবো আমি? নওয়াফের মনে পড়ে সে তো কাউকে কিচ্ছু জানায়নি এখনো। তবে রূপাকে একটু ভয় পেতে দেখে বলে, তুমি ফোন ধরে জানিয়ে দাও নাওরা আমার কাছে আছে, বাকিটা আমি ওনাদের কালকে জানাবো। আজ বললে আজই এখানে চলে আসতে চাইবে। রূপা মাথা নাড়িয়ে নওয়াফের বলা কথাই মামিকে জানায়। মামি একটু রাগ করে ওনাকে ফোন করে কিছু না জানানোর জন্য, তবে রূপা কোনোভাবে ওনাকে ম্যানেজ করে। এর মাঝে রিচিকেও জানিয়েছে নাওরার খবর। এত অস্থিরতায় রিচির কথা মনেই ছিল না, পরে রিচিকে জানানোয় রিচি একটু রাগ করছিল। সে জানিয়েছে সকালেই সে নাওরাকে দেখতে চলে আসবে। রাতে রূপা থাকতে চাইলেও নওয়াফ না করে দেয়, সে নিজেই সব সামলে নেবে। তাছাড়া রূপার নিজেরও অনেক কষ্ট হয়েছে, ওরও রেস্টের প্রয়োজন। একটু রাত হওয়ায় নওয়াফ নিজেই সিয়ামকে দায়িত্ব দেয় রূপাকে বাসায় পৌঁছে তারপর বাসায় যাওয়ার জন্য। রূপাকে যাতে সেফলি পৌঁছে দেয় সেজন্য একটু শাসিয়েও দেয়, যেহেতু তাদের দুজনের বাসা দুই দিকে, তাই রূপা না করেছিল। তবে সিয়াম রাজি হয়ে যায় তাকে নামিয়ে দিতে। রাত হয়ে যাওয়ায় রূপার নিজেরও একটু ভয় করছিল, তাই রূপাও আর মানা করেনি। কেমন আছেন বিয়ান সাহেবা? আপনাকে তো বলেছি আমায় আপনি করে বলবেন না, আমি আপনার অনেক ছোট। ওকে বিয়ান সাহেবা, তবে এখন থেকে তুমি করে বলবো না হয়। সাফিয়া রিপ্লাই দেয় না। এই নাহিল ছেলেটার সাথে কথা বলতে তার অনেক লজ্জা লাগে, কিন্তু ভালোবাসে বলে এড়িয়েও যেতে পারে না। কিন্তু নাহিল যেভাবে কথা বলে তার সাথে, এসবে সাফিয়া আরও বেশি লজ্জা পেয়ে যায়। নওয়াব গিয়ে ঘুমন্ত নাওরার পাশে বসে থাকে। নাওরার শরীরের আঘাতগুলোতে হাত বুলিয়ে দেখতে থাকে কতটা আঘাত পেয়েছে মেয়েটা। যে বা যারা এমন কাজ করেছে নাওরার সাথে, নওয়াব তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত শান্তি পাবে না। নাওরার ডান হাতে প্লাস্টার করে দেওয়া হয়েছে, হাড়ে সামান্য ফাটল ধরেছে, আর শরীরের কয়েক জায়গায় কালশিটে দাগ পড়ে গেছে। নওয়াব ঘুমন্ত নাওরার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর নাওরার ঘুম ভাঙতেই শরীরে ব্যথা অনুভব করে। ডান হাত নাড়াতে গেলে বুঝতে পারে ওটাতে ব্যান্ডেজ করা, আর বাম হাত কারো মুঠোয় বন্দি। চোখ বন্ধ থেকে নাওরা বোঝে সে আর কেউ না, তার স্বামী নওয়াব খান। নাওরা হাতটা অল্প নাড়াতে নওয়াব বলে, ব্যথা করছে এখনো? নাওরা চোখ খুলে নওয়াবের অবস্থা দেখে চমকে ওঠে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, শার্টের ওপরের দিকে বোতাম খোলা, চোখ মুখ কেমন বিধ্বস্ত হয়ে আছে। নাওরা ব্যথা নিয়ে অল্প হেসে বলে, আপনার চেহারা দেখে মনে হচ্ছে মা আর আমি নই, আপনি খেয়েছেন। নওয়াব চোখ জোড়া শুরু করে বলে, অসুস্থতার মাঝেও তোমার দুষ্টামি যাবে না?
নাওরা মাথা নেড়ে না জানায়, বলে দুষ্টুমি তো আমার রক্তে মিশে আছে, এইসব সামান্য ব্যথা আমার দুষ্টুমিকে কেড়ে নিতে পারবে না। নাওরার কথার ধরন দেখে নাওফও হেসে ফেলে। নাওরার আঘাতগুলোর বিষয়ে কিছুই বলে না। তখনই নার্স এসে নাওরার আঘাতে মলম লাগিয়ে দেয়। নওয়াব ততক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। নার্স চলে যেতে নওয়াব পুনরায় ভিতরে প্রবেশ করে। নওয়াবকে দেখে নাওরা মুখ ফুলিয়ে রাখে। নওয়াব ভ্রুকুচকে বলে, কি হলো তোমার, এভাবে মুখ ফুলিয়ে আছো কেন? আপনি তখন বাইরে চলে গেলেন কেন? নওয়াব এসে বেডের পাশে টুলে বসে বলে, তো কি বসে বসে তোমায় ওভাবে দেখতাম বলছো? তো দেখলে সমস্যা কি, আমি আপনার বউ না? নওয়াব একটু এগিয়ে নাওরার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, আমার কাছে চলে আসো, তারপর তোমার যেখানে যত সেবা দরকার সব আমিই করব। নাওরা বেশ লজ্জা পায়, তবে তার লজ্জা ভাবটা প্রকাশ না করে বলে, নিয়ে চলুন না আপনার সাথে, আমি তো যেতেই চাই। নওয়াব কেসে ওঠে, কিছুটা গম্ভীর স্বরে বলে, অসভ্য মেয়ে, সভ্য টিচার মশাই, ব্যথা করছে এখন। আরে লাঠির বাড়ি তো, টাটকা টাটকা বেশি ব্যথা, এখন তো ওষুধ দিয়েছে, একটু কমেছে এখন। লাঠির বাড়ি মানে? বুঝছেন স্যার, টিচার হয়ে আপনি আমায় মানুষ না করতে পারলেও একজনকেই করতে পেরেছেন, আপনার প্রিয় ছাত্রী লামিয়াকে। ছোটবেলায় তো স্যারেরা লাঠির বাড়ি দিয়ে শাস্তি দিত, লামিয়া বোধ হয় আপনার মতোই শিক্ষক হবে, তাই আমাকে দিয়ে প্র্যাকটিস করলো, বলেই নাওরা হেসে ফেলে। নওয়াব শূন্য দৃষ্টিতে নাওরার দিকে তাকিয়ে থাকে। হাসতে হাসতে নাওরার চোখে পানি জমে। চোখের পানি মুছে নওয়াফের দিকে মৃদু হেসে বলে, আপনাদের না সেরা জুটি হতো, একজন বর্তমান টিচার আর বউ হবে ভবিষ্যৎ টিচার, পারফেক্ট কাপল। মাঝখান থেকে আমি এক অবাধ্য ছাত্রী হয়ে পড়ে রইলাম। নওয়াব নিঃশব্দে নাওরাকে আলগোস করে জড়িয়ে ধরে। নাওরার সাথে সাথে ফুপিয়ে কান্না করে দেয়। কান্নারত অবস্থাতেই বলে, ভেবেছিলাম হয়তো মেরে ফেলতে এসেছে, তবুও তো শুধুমাত্র লাঠির বাড়ি দিয়েছে, অনেক বড় হয়ে গেছি তো, তাই হঠাৎ এমন আঘাত সহ্য হয়নি, অনেক ব্যথা লেগেছে, মনে হচ্ছিল হাত পায়ের হাড়গুলো বোধহয় জায়গা ছেড়ে দিয়েছে। হঠাৎই কান্না থামিয়ে নওয়াফের বুক থেকে মাথা উঠিয়ে বলে, আমিও এমন একদিনের জন্য টিচার হতে চাই, কিছু অবাধ্য ছাত্রীকে নিজের হাতে শাস্তি দিতে চাই স্যার। নওয়াফও নিচু কণ্ঠে তাকে আশ্বস্ত করে, পারবে তুমি, আমি তোমায় সেই সুযোগ করে দেব। নাওরার মুখে হাসি ফুটে ওঠে। তারপর সে অনেক কষ্টে উঠে বসে, নওয়াফের মুখোমুখি হয়ে বসে বলে, শুনুন, আমি বলি সব, এখন বলতে হবে না, রেস্ট করো এখন। নাওরা অবাধ্য হয়ে বলে, না এখনই বলবো, নয়তো পরে ভুলে গেলে সব ঠিকঠাক বলতে পারবো না। যদিও মানুষ নাকি তার উপর হওয়া আঘাতের কথা ভুলতে পারে না, কিন্তু আমার তো ঠিক নেই, ভুলেও যেতে পারি। তারপরে নাওরা তখনকার সব কথা নওয়াবকে বলতে থাকে। নওয়াবের সাথে নাওরা দেখা করতে গেলে নীলা তাকে বলে লামিয়া তাকে ডাকছে। তারপরে সে ডিপার্টমেন্টের পেছনে যায়। লামিয়া তাকে দেখে শয়তানি হাসি দেয়। পুরো গ্যাং নিয়ে ওরা সবাই দাঁড়িয়েছিল। তারপর নাওরার ওপর কিভাবে ওরা এলোপাথারি লাঠির আঘাত করে, কিভাবে শরীরের ওপর লাঠির আঘাতগুলো অনুভূত হতে নাওরা মাটিতে পড়ে যায়। মুখের ওপর দুই হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কথা বলে থামানোর চেষ্টা করে ওদের, কিন্তু ওরা থামে না। নাওরা চিৎকার করতে চায়, তবে হঠাৎই যেন কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হয় না, এলোপাথারি আঘাত করতে থাকে ওকে। নাওরা প্রচণ্ড ব্যথায় মাটিতে শুয়ে পড়ে। পরনের শাড়ির অবস্থাও খারাপ, শাড়ির কুচিগুলো খুলে কেমন অবস্থা হয়ে যায়। নিজেকে বাঁচাতে গিয়ে পরনের হিজাবটার অবস্থাও নাজেহাল হয়ে পড়ে। সব কিছু বলতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে নাওরা। বাইরের গান বাজনার আওয়াজের জন্য কিছুই ধরা পড়ে না। নাওরার ব্যথার গোমরানির শব্দও গানের শব্দের নিচে ঢাকা পড়ে যায়। মাটিতে পড়ে থাকা নাওরার কাছে এসে লামিয়া বলেছিল, আমার কাছ থেকে আমার নওয়াফকে কেড়ে নেওয়ার শাস্তি এটা। তুই তো জানিস না তোর জন্য নওয়াফ আমায় কতটা অপমান করেছে, আমার বিয়েটা পর্যন্ত ভেঙে দিয়েছে, এবার দেখ কেমন লাগে। আর এটা ভাবিস না আমার নামে ডিপার্টমেন্টে বিচার দিবি, মনে রাখিস আমার বাবা এই শহরের বড় বিজনেসম্যান, কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু না। হাত পা নাড়ানোর মতো শক্তিও আর নাওরা পায় না। তাকে এই অবস্থাতে ফেলে লামিয়ারা চলে যায়, আর নাওরা এদিকে অতিরিক্ত ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে। কে জানতো এমন ছোট একটা বিষয়ে কেউ এতটা অ্যাগ্রেসিভ হয়ে পড়বে। আর তারা যেখানে আসাটাও উচিত হয়নি, না তো সে এখানে আসতো, না এতটা আঘাত পেত। গাড়িতে সিয়াম রূপার থেকে দূরত্ব বজায় রেখে বসে, কোনো কথাও বলে না। রূপা সেটা দেখে মনে মনে ভাবে, কত ঢং ছেলের, অথচ এখানে নাওরা থাকলে খুশিতে গদগদ হয়ে পেঁচাল পারতে থাকতো। আগে তো সে দেখেছেই কতটা হাসি খুশি ছিল সিয়াম, আর এখন দেখলে মনে হয় ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বসে আছে। যদিও সত্যি ছ্যাঁকা খেয়েছে, কিন্তু প্রেম ছাড়াই ছ্যাঁকা। আপনার কোনো হিডেন প্রেমিকা আছে কি, যে আপনাকে কষ্ট দেওয়ায় নাওরাকে শাস্তি দিল? সিয়াম একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আমার আবার প্রেমিকা? একজনকে ভালোবেসে যা পেলাম, আর দরকার নেই আমার। আপনার হিডেন প্রেমিকা থাকতেই পারে, নয়তো নাওরাকে কে আঘাত করতে যাবে? জানি না আমি, এমনও তো হতে পারে তোমাদের নওয়াব স্যারের কেউ আছে। আমাদের নওয়াব স্যার অনেক ভালো, ওনার তেমন কেউ নেই, থাকলে নাওরাকে ভালোবেসে বিয়ে করতে যেত না। সিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলে। সেও তো ভালোবেসেছিল, কিন্তু জীবনে জড়াতে পারল না। ভাগ্য একটা বড় বিষয়, কেউ ভাগ্যে থাকলে আপনা আপনি চলে আসবে, আর ভাগ্যে না থাকলে হাজার চেষ্টা করলেও পাবে না।
রূপা নিজেও চুপ করে থাকে আর কিছুই বলে না। সিয়ামকে প্রথম দিকে বেশ ভালোই লাগতো, কিন্তু যখন জানলো সে নাওরাকে ভালোবাসে তখন দূরে সরে গেল। এখন আবার ছেলেটার এমন ভগ্নদশা দেখেও মায়া লাগে। রূপা এখন নিজের অনুভূতি নিয়েই চিন্তিত। এ কি এক অসহ্যকর অনুভূতি, ভালোবাসা যায় না আবার অবহেলাও করা যায় না। নাওরাকে সকালের দিকে নাফ তার ফ্ল্যাটে নিয়ে আসছে। নাওরার শরীর এমনিতে ঠিক আছে, ডান হাতে একটা ব্যান্ডেজ করা, আর শরীরের ব্যথা ওষুধ খেলে কমে, আবার ওষুধের পাওয়ার কমে গেলে আবার শুরু হয়। সকালে ভার্সিটির নাম করে রূপা বেরিয়ে পড়েছিল। সে সোজা হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে নওয়াবদের সাথেই বাসায় এসেছে। রূপা নাওরাকে ফ্রেশ হতে সাহায্য করে। নওয়াব পাশের রুম থেকে একটা গোল ফ্রক এনে নাওরার হাতে ধরিয়ে দেয়। রূপা, ওকে একটু হেল্প করো তো, আমি বাইরে যাচ্ছি বলেই নওয়াব বাইরে চলে যায়। রূপা তো মুস্কি মুস্কি হাসি দিতে থাকে। নাওরার দিকে তাকিয়ে বলে, ইস, এসে বোধহয় ভুলই করে ফেললাম। আমি না আসলে সারি বোধহয় তোকে চেঞ্জটা করিয়ে দিত। নাওরার লজ্জায় গাল লাল হয়ে যায়। তারপর সে মেকি রাগ দেখিয়ে বলে, তাড়াতাড়ি হেল্প কর, এই শাড়ি পেঁচিয়ে আমার অবস্থা খারাপ। রূপা হু হু করে হেসে নাওরাকে চেঞ্জ করতে সাহায্য করে। তারপর নওয়াবকে ডাকতে সে এসে দাগের উপর লাগানোর জন্য মলমটা রূপার হাতে দেয়। তবে সেই সময়ই রিচির ফোন আসায় রূপা থেমে যায়। নাওরা অসুস্থ দেখে রিচিও আসতে চাইছে। নওয়াব আগেই অনুমতি দিয়েছিল। নাওরার বান্ধবী বলতে তো এরা দুজনই। এখন রিচি এসে নিচে দাঁড়িয়ে আছে, তাই রূপা নওয়াবের হাতে মলমটা ধরিয়ে দিয়ে রিচিকে আনতে যায়। যাওয়ার আগে অবশ্য নাওরার দিকে চোখ টিপ দিতে ভোলে না। নাওরা মুখ অন্যদিকে ঘুরিয়ে হেসে ফেলে। রূপা যেতে নওয়াব মলম হাতে যাওয়ার আগে অবশ্য নাওরার দিকে চোখ টিপ দিতে ভোলে না। নাওরা মুখ অন্যদিকে ঘুরিয়ে হেসে ফেলে। রূপা যেতেই নওয়াব মলম হাতে এগিয়ে আসে। নাওরার হাতে পায়ে মলম লাগিয়ে পেছনে ঘুরতে বলে। নাওরা ইনোসেন্ট মুখ করে পেছনে ঘোরে। নওয়াব ধীরে ধীরে জামার পেছনের চেন খুলে আঘাতে মলম লাগিয়ে দেয়। নাওরা ততক্ষণে নিজেকে শক্ত করে বসেছিল। নওয়াব সেটা বুঝতে পেরে মুচকি হাসে। তারপর জামার চেন লাগিয়ে বলে, ভাগ্যিস জামার চেনটা ছিল, নয়তো খোলা ছাড়া উপায় থাকতো না। নাওরা লজ্জা পেলেও হঠাৎ তার মাথায় খেলে, নওয়াব এই মেয়েদের জামা পেল কোথায়। তাই আচমকা নওয়াবের দিকে ঘুরে বলে, আপনি মেয়েদের জামা কোথায় পেলেন? বলেছিলাম না আমার আরও 2টা বউ আছে, তাদের কারো একজনের জামা হবে হয়তো। নাওরা রাগে ফুঁসতে থাকে, আমি যদি তাদের কাউকে পাই না বসে থাকবো না, কিন্তু সোজা মার্ডার করে ফেলবো। ও মা, ওরা তোমায় কি করেছে? ওদের কেন মারতে যাবে? আমি কখন বললাম আমি ওদের মারবো তো আপনাকে, অসভ্য টিচার। আহা, ভয় পেয়ে গেলাম বলেই নওয়াব হেসে দেয়। নাওরা আরও মুখ গোমরা করে ফেলে। নওয়াব দীর্ঘশ্বাস ফেলে বলে, ইলার জামা এটা, মাঝে মধ্যেই তো এখানে আসে, তাই ওর 2-1টা জামা আমার বাসাতেই থাকে। ইলার কথা তো নাওরার মাথাতেই ছিল না। বুঝতে পেরে পরে সে মুখ ভেঙচি দিয়ে বসে থাকে। বাসায় আসার পর নাওরা ফোন দিয়ে তার মামিকে জানায় সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, হাতে একটু চোট পেয়েছে বেশি। মামি তো শুনে সেই রাগ। নওয়াবও কেন তাকে জানালো না, কিন্তু মামি তো জানে না, তখন জানানোর মতো পরিস্থিতি ছিল না। এখন মামি বলেছে সে বাসায় আসবে। মামা তো অফিসের জন্য চলে গিয়েছেন। সাফিয়াকে কলেজে পাঠিয়ে তিনি মাহারুকে নিয়ে চলে আসবেন। মামির জোরাজোরিতে নাওরা ঠিকানা দিয়ে দেয়। এখন নওয়াব টেনশনে পড়ে যায়। এই প্রথমবার উনি বাসায় আসবে। বাসায় এখন তেমন বাজারও করা নেই, তাই তাড়াতাড়ি ফোন দিয়ে নাহিলকে বলে মাকে নিয়ে আসার জন্য। নাহিল তখন তৈরি হচ্ছিল ভার্সিটিতে যাওয়ার জন্য। ভাইয়ের ফোন পেয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়ে। মাহমুদা বেগম তো এসেই নাওরাকে বেশ বকাবকি করে তার অসতর্ক থাকার জন্য। নাওরা হাসি হাসি মুখ করে ওনার দিকে তাকিয়ে থাকে। মাও মেকি রাগ দেখিয়ে রূপা রিচির সাথে পরিচয় হন। নাওরার ফ্যামিলি আসবে বাসায়, তাই নওয়াব রান্না করতে সংকোচ করছে। আর নাওরা তো এমনিতে মাসাল্লাহ রান্না করে, তার উপরে হাত ভেঙে বসে আছে, তাই মাকে ডেকে আনা ছাড়া আর উপায় পায়নি। দাদির সাথে পিচ্ছি মিষ্টিও চলে আসছে। এসে থেকে নওয়াফের ফোনটা নিয়ে নাওরা রূপা রিচির সাথে বসে আছে। কখনো খেলছে, কখনো দুষ্টুমি করছে। আর কিউট মিষ্টিকে দেখে 2 বান্ধবীও খুশি হয়ে যায়। মাকে বাসায় বসিয়ে রেখে নওয়াফ নাহিলকে নিয়ে বাজারে যায়। সে তো একা থাকতো, তাই একার জন্য বাড়তি বাজারের প্রয়োজন হতো না। তাই এখন তাড়াহুড়ো করে বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। যেতে যেতেই নাহিলকে বলে, শোন, তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। এমনিতেই ধরে বেঁধে বাজারে নিয়ে যাচ্ছ, আবার কি কাজ আছে? নওয়াব সব বলতেই নাহিল মনোযোগ দিয়ে শুনে। এখন তাড়াহুড়ো করতে হবে না, আগে নাওরা সুস্থ হোক, তারপর সুযোগ বুঝে ধরে আনবি। নাহিল নাকমুখ কুচকে বলে, ঠিক আছে ভাইয়া। শেষ পর্যন্ত এই নাহিলকে মেয়েদের পেছনে ছুটতে বলছো? এমনি বোধহয় ঘুরিস না, তোর উপর কিন্তু আমার নজরদারি আছে, সাবধানে চলিস। নাহিল ভয়ে ঢোক গেলে, তবে কি ভাইয়া তারা সাফিয়ার কথা জেনে গেল নাকি? সে তো এখনো শুধু কথাই বলছে, বেশি দূর তো আর এগোতে পারলো না। পিচ্চি মেয়েটা খালি লজ্জা পায়। মেয়েকে পটানোর আগেই কি তার প্রেমে বাধা পড়বে নাকি? লামিয়া তার বান্ধবীদের সাথে সকালে ক্লাব থেকে বের হয়। রাতে নাওরার ওপর আঘাত করে খুশিতে বান্ধবীদের নিয়ে ক্লাবে গিয়ে মদ গিলেছে। তাদের আনন্দ দেখে মনে হচ্ছে যেন কত বড় মহান কাজ তারা করে বেরিয়েছে। অথচ তাদের একটু ভুল হলেই একটা মেয়ের জীবন নিয়ে টানাটানি পড়ত। লামিয়া ঢুলে ঢুলে বাসায় প্রবেশ করতেই বাবার মুখোমুখি হয়। জাহাঙ্গীর সাহেব মেয়ের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। লামিয়া বাবাকে পাত্তা না দিয়ে রুমে চলে যেতে নিলে তিনি পেছন থেকে থামান তাকে। কোথায় ছিলে গত রাতে? কোথায় আবার? বান্ধবীদের সাথে আনন্দ করছিলাম।
তুমি কি শোধরাবে না লামিয়া? আর কত টাকা নষ্ট করবে আমার? এক রাতে কতগুলো টাকা নষ্ট করেছো তুমি? তোমাকে তো বলেছি আমার ব্যবসায় একটু সমস্যা চলছে। লামিয়া গা ছাড়া ভাব নিয়ে বলে, চিল বাবা, আঙ্কেল সব সামলে নিবে, তুমি নিশ্চিন্তে থাকো। রাখো তোমার আঙ্কেলের কথা, কি হয় উনি তোমার? শুধুই আমার বিজনেস পার্টনার, মনে রাখবে সুযোগ পেলে পেছনে ছুরি মারতে কেউ ভোলে না। বাবার কথাগুলো লামিয়ার ভালো লাগে না। এমনিতে সারা রাত ক্লাবে নাচানাচি করে মদ গিলে তার মাথাটা ভার হয়ে আছে, তার উপর বাবার এসব বকবকানি তার অসহ্য লাগে। তার বাবার কথাকে পাত্তা না দিয়ে সোজা রুমে গিয়ে দরজা আটকে দেয়। জাহাঙ্গীর সাহেব মেয়ের আচরণে অনেক কষ্ট পান। ওনার ওয়াইফ নেই, মা ছাড়া মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছেন তিনি। সেই মেয়েকে এভাবে দূরে সরে যেতে দেখে অনেক কষ্ট হয় ওনার। ওই আঙ্কেল নামক লোকটা তার মেয়ের এমন বখাটে হওয়ার পেছনে একমাত্র কারণ। কোন দুঃখে যে লোকটাকে বাসায় জায়গা দিয়েছিল এখন বুঝতে পারেন সেটা ওনার করা সবচেয়ে বড় ভুল ছিল। তার পরিবারের জন্য মাহমুদা বেগমকে একাকী রান্না করতে দেখে নাওরার বেশ খারাপ লাগে। সে বান্ধবীদের বসিয়ে রেখে গিয়েছিল একটু হেল্প করতে, কিন্তু উনি তাকে উল্টো ধমক দিয়ে পাঠিয়ে দেন। ওনাকে হেল্প করার জন্য নওয়াব তো সাথে ছিলই, সাথে নাহিলকেও চেপে ধরে রেখেছিল। নাহিল মুখ ফুলিয়ে কাজে হেল্প করে, আর নাওরা তার বান্ধবীদের নিয়ে বসে এসব দেখে আর এনজয় করে। রুবিনা বেগম বাসায় আসতে মাহমুদা বেগম ওনার বেশ খাতির যত্ন করেন। মামিও বুঝতে পারলো ওনারা আসলে অনেক ভালো মানুষ। নাওরার মায়ের কাছ থেকে আগে ওনাদের ব্যাপারে শুনেছিল। মাঝখানে ঘটা ঘটনাটা তাদের মনেও এই মানুষগুলো সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে। মাহারু এসে মিষ্টির সাথে মিলে মজা করতে থাকে। নাওরার হাতে ব্যান্ডেজ দেখে অনেকক্ষণ নাওরার সাথেই বসেছিল। বারবার নাওরার আঘাতে হাত বুলিয়ে দিচ্ছিল আর জিজ্ঞাসা করছিল এখনও ব্যথা আছে নাকি। অনেক ব্যথা পেয়েছ আপু? তারও মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই তো তার মন ভালো করতে মিষ্টির সাথে খেলতে পাঠায়। দুজনেও সহজে মিলে গিয়ে খেলতে থাকে। বেশ অনেকটা সময় পেরিয়ে যায়। রুবিনা বেগম এতক্ষণে মাহমুদা বেগমের সাথে বসে গল্প করছিলেন। নাহিলও পাশেই বসেছিল, ফোন দেখছিল। রান্না প্রায় কমপ্লিট। নওয়াব সব চেক করছে। এমন সময় ঘড়ির দিকে চোখ পড়তেই রুবিনা বেগম লাফিয়ে ওঠেন। সাফিয়ার কথা মনে হতেই খেয়াল হয় সাফিয়া তো বাসার ঠিকানা জানে না। সাফিয়ার নাম শুনে নাহিল কান খাড়া করে শুনতে থাকে। সাফিয়াকে আনার কথা শুনে নাহিল লাফিয়ে উঠে বলে, আমি তো আছি, আমি গিয়ে নিয়ে আসছি। তার এমন লাফানো দেখে মাহমুদা বেগম ভুরু কুচকে তাকাতেই সে আমতামতা করে বলে, না মানে ইলা তো কলেজে, দুজনকে যদি একসাথে নিয়ে আসতাম তাই ভাবছিলাম। মাহমুদা বেগমও কম যায় না, তিনিও সাথে সাথে বলেন, ইলার জন্য বাড়ির গাড়ি আছে, সে সাফিয়াকে সাথে করে নিয়ে আসতে পারবে, দুজনেই একসাথে চলে আসবে। সাথে সাথেই নাহিলের মুখ যেন কুচকে যায়। ফোন হাতে নিয়ে আবারও আগের জায়গায় বসে পড়ে। মনে মনে ভাবে সবাই কেন তার পেছনে পড়লো, আগে ভাইয়া আর এখন স্বয়ং মা। তবে কি তার ভালোবাসায় বাধা পড়বে নাকি? না, এ তো হতে দেওয়া যাবে না। দরকার পড়লে ভাইয়ার মতো লুকিয়ে বিয়ে করে নিব। মা তো বলেই বড় ভাইয়ের থেকে শিখতে, সে না হয় এই গুণটাই শিখে নেবে। এসব ভাবতে ভাবতে নাহিল শয়তানি হাসি হাসছিল। তখনই নওয়াব এসে সেটা জিজ্ঞাসা করে, এভাবে শয়তানি হাসি হাসছিস কেন? নাহিল ভাইকে দেখে হাসি প্রশস্ত করে বলে, আসলে ভাইয়া, মা তো বলে তোমাদের দেখে দেখে শিখতে, তো আমিও ভাবছিলাম তোমাদের কোনো গুণ জীবনে প্রয়োগ করব, তাহলে মাও খুশি হবে, তাই না? উল্টোপাল্টা কিছু করতে গেলে একটা মায়েরও কিন্তু মাটিতে পড়বে না। আমি ভালো কিছুই করব, তোমার মতোই ভালো কাজ করব। মনে মনে বলে, বিয়েটা করে ফেললে পরে মাইর দাও আর যাই দাও, বউ তো পাবো। ইস, ভাবতেই লজ্জা লাগছে, আমার একটা বউ থাকবে। ইস। সাইদ ইসলাম আজ অফিসে হাফ টাইম করে ছুটি নিয়ে চলে আসছেন, যদিও উনি একদমই নাওফের ফ্ল্যাটে আসতে চাননি, তবে নাওরার অনুরোধে আসতে বাধ্য হয়েছেন। এসে বাসায় সিয়ামকে নাহিলকে একসাথে বসে থাকতে দেখে, এখানে সিয়ামকে দেখে তিনি প্রচণ্ড রেগে যান। এই ছেলে এখানে কেন নওয়াব? সিয়াম তো মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। নওয়াব ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমি ডেকেছি মামা। হয়তো শুনতে একটু অন্যরকম লাগবে, তবে গতকাল সিয়ামই নাওরাকে সাহায্য করেছে। একবার সাহায্য করেছে বলে তুমি বিশ্বাস করে নিলে? এতটা সাধারণ জ্ঞানহীন মানুষ তো আমি তোমাকে ভাবি না। নওয়াব একটু লজ্জায় পড়ে যায়। যতই হোক তাদের মেয়ের জামাই তো সে, এভাবে সরাসরি বলায় একটু তো লজ্জাই লাগে। তার উপর তার পরিবারও সাথে আছে। লোকটা যে এখনও তাকে মেনে নিতে পারেনি সেটা তার কথাতেই বোঝা যাচ্ছে। পরিস্থিতি সামলাতে নাওরা নিজেই বলে, মামা, সিয়াম ভাই সত্যি সাহায্য করেছে আমাকে, তো তাই বলি কি এখন ওকে মাথায় করে নিয়ে ঘুরবো নাকি? এই ছেলে বাসায় থাকলে আমি এখনই চলে যাব। সিয়াম মাথা নিচু করে নওয়াফের উদ্দেশ্যে বলে, স্যার আমি চলে যাই, তবে নাওরাকে দেখতে এসেছিলাম, দেখেছি তো এখন চলে যাচ্ছি। তবে নওয়াব সবার সামনে সিয়ামকে ধমকে বলে, বসো তুমি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, তাই তোমাকে ডেকেছি আমি, নাওরাকে দেখার জন্য ডাকিনি আমি, চুপচাপ বসো। এখন আবার উল্টো কাহিনী হয়েছে। সাইদ ইসলামের কথা মান্য করেনি বলে তিনি আরও রেগে যান। এবার তিনি নওয়াফের সাথে রাগ করে চলে যেতে চান। নাওরা তো হতভম্ব হয়ে বসে আছে। এসব হবে জানলে কাউকে আসতে বলতো না সে। এখন এত সব লোকের সামনে যেমন মামার সম্মান খারাপ হচ্ছে, তেমনি নওয়াফের ইগোতেও লাগছে। অপরদিকে স্বামীর এমন ব্যবহার দেখে রুবিনা বেগম যে কী বলবেন ভেবে পাচ্ছে না। রূপা রিচিও অবাক হয়ে কাহিনী দেখছে। শুধু দায় ছাড়াভাবে বসে আছে নাহিল।
সে কি এত সবার মাঝেও সাফিয়ার সাথে ফ্লার্ট করছে? কখনো চোখে চোখ পড়লে মুচকি হাসি দিচ্ছে, আবার কখনো মেসেজের পর মেসেজ করছে। এ কয়দিনে সাফিয়াও একটু সহজ হয়েছে ওর সাথে, তাই সেও মাঝে মাঝে রাগান্বিত দৃষ্টি ছুড়ে দিচ্ছে। আর নাহিল এতে আরও উৎফুল্ল হয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। সিয়ামের সাথে নাহিলের বন্ধুত্ব মোটামুটি রকম চলছে, যেন দুজনের মাঝেই অভিমান চলছে। সিয়ামকে আসতে দেখে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছে শুধু। অপরদিকে একটা নতুন জিনিস দেখা যায়, ইলা বসে বসে কেউ একজনের সাথে ফোনে মেসেজ করছে, মুখে মুচকি হাসি। কিছুতে একটা গড়বড় আছে। সাইদ ইসলামকে যখন কোনোভাবে শান্ত করা যাচ্ছে না, তখন নওয়াফ বাধ্য হয়ে ওনাকে একপাশে নিয়ে যান। সবাই কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে, তবে তারা কি বলছে বোঝা যাচ্ছে না। হঠাৎই যেন সাইদ ইসলাম শান্ত হয়ে যান। নওয়াফের দিকে রাগান্বিত দৃষ্টি দিয়ে এসে বসে পড়েন, আর নওয়াফ মুচকি হাসি দিয়ে সবার খাবারের ব্যবস্থা করতে থাকে। খাবার টেবিলে নাহিল অভুক্তের মতো খেতে থাকে। সেটা দেখে মাহমুদা বেগম মৃদু ধমক দেন ছেলেকে। নাহিল মুখ কুঁচকে বলে ওঠে, ধমক দিচ্ছ কেন? যেই পরিমাণ পরিশ্রম আমাকে করিয়েছ, 4-5 প্লেট খাবার খেলেও তা কম পড়ে যাবে মনে হচ্ছে। তার কথায় সবাই হেসে ফেলে। নাহিল আর চোখে হাসতে থাকা সাফিয়ার দিকে তাকাতেই তার হাসি বন্ধ হয়ে যায়। রুবিনা বেগম তো হেসে বলেন, খাও বাবা, আস্তে ধীরে খাও, গলায় আটকে যাবে তো। নাহিল মনে মনে বলে, এটাই তো আমার সুইট আন্টি শাশুড়ি। সব কিছুর মাঝে নাওরার জন্য একটা লজ্জাজনক কাহিনী ঘটে যায়। সবার মাঝে বসে নওয়াফ তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। নওয়াফ মাকে বলেছিল সবাইকে একটু খাবারটা সার্ভ করে দিতে, সে তো শুধু রান্নাটা যা পারে, এসব খাতি যত্ন করতে পারে না। তারপর সোজা গিয়ে নাওরার জন্য খাবার বেড়ে নাওরাকে বসিয়ে খাওয়াতে শুরু করে। এমনিতে হলে হয়তো নাওরা লজ্জা পেত না, কিন্তু এখন তো এখানে বড়রা সবাই আছে, বিশেষ করে মামা আছেন। মামা তো কিছুক্ষণ পর পর আর চোখে তাদের তাকিয়ে দেখছে, আর নওয়াফের মুখে যেন একটা মুচকি হাসি লেগেই আছে। বাকি সবাই মুচকি হাসছে আর খাচ্ছে। নাওরার অনেক লজ্জা লাগছে এখন, তবে সিয়াম মাথা নিচু করে বসে খাচ্ছে। তার এখানে নিজেকে বাড়তি মানুষ হিসাবে মনে হচ্ছে। নওয়াফ আর নাওরার দিকে তাকিয়ে ভাবে, কি সুন্দর সুখে আছে তারা। তার কাছে থাকলে তো নাওরা এত ভালো থাকতো না বোধ হয়। এটাই ভালো, নাওরা এখন সুখে আছে। তার পাশেই রূপা বসা ছিল। সে হঠাৎই তাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে ফিসফিসিয়ে বলে, এক্সের দিকে না তাকিয়ে খাবার গিলুন, পেটও ভরবে, মনেও শান্তি আসবে। সিয়াম মন খারাপের মাঝেও নিঃশব্দে হেসে ফেলে। চলে যাবে তুমি? থাকলে তো আপনারই কষ্ট হবে। কিসের কষ্ট আমার? এই যে আমার সেবা করতে হচ্ছে, খাবার খাওয়ানো, ড্রেস পরা, এইসব আর কি। নওয়াব একটা মুচকি হাসি দিয়ে বলে, আমার তো ভালোই লাগছিল এসব করতে, কোনো কষ্ট হয়নি তো। অসভ্য লোক। আপনি তখন মামাকে কি বলেছিলেন? কি আর বলবো, বলেছি বেশি করলে তোমাকে একেবারে নিজের কাছে নিয়ে চলে আসবো। আমার তো সেই রাইট আছে। এটা শুনেই তোমার মামা রাগে ফুলে উঠল, মানে এমন ভাব যেন মেয়েকে আমার কাছে পাঠাবেই না। বলেই নওয়াব হো হো করে হেসে উঠল। এখনও আমার সাথে রাগ করে থাকবি? একটু ভালো করে কথা বলবি না? নাহিল সাথে সাথে সিয়ামকে জড়িয়ে ধরে, পিঠে চাপড় দিয়ে বলে, আরে বেটা, কে রাগ করেছে? একটু ব্যস্ততার জন্য সময় হয়নি। বন্ধুদের সাথে আবার রাগারাগি করা যায় নাকি? এই নাহিল তাকে কম সাবধান করেনি, এখন তো বুঝতে পারে। তখন তার ভালোর জন্যই নাহিল নিষেধ করত, অথচ সে তো ভাবত নাহিল নিজের অন্য কোনো স্বার্থের জন্য তাকে মানা করত। তার চোখ পড়ে একটু দূরে দাঁড়ানো রূপার দিকে। সে মুচকি হাসি দেয়। সে তো নাহিলের সাথে কথা বলতেও ভয় পাচ্ছিল, অথচ এই মেয়েটাই তাকে ঠেলে পাঠালো নাহিলের সাথে কথা বলে মিটমাট করার জন্য। তখনই নাহিলও রূপাকে খেয়াল করে। সে সিয়ামের দিকে তাকিয়ে আছে। নাহিল হঠাৎই সিয়ামের পেটে গুঁতো দিয়ে বলে, কিরে, নিউ কেস নাকি? আরে দূর, এসব কিছুই না। বুঝি তো, এসব দিন আমিও পার করছি। সিয়াম সন্দেহের দৃষ্টিতে তাকালে নাহিল মাথা চুলকে সাফিয়ার দিকে ইশারা করে। সিয়াম অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, দোস্ত, বাচ্চা মেয়ে। 2 দিন পর বিয়ে করলে বাচ্চার মা হয়ে যাবে, এখনও বাচ্চা মেয়ে বলছিস তুই? সিয়ামও ফাজলামে করে বলে, তাড়াহুড়ো করিস না দোস্ত, একটু সময় নিস, বাচ্চা কিন্তু। হ্যাঁ, এখনও পটাতেই পারলাম না, আর তুই সুদূর ভবিষ্যতে চলে গিয়েছিস। এভাবেই 2 বন্ধুর খুনসুটি চলতে থাকে। আরে আঙ্কেল, কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম। আরে লামিয়া মামনি, ঘুম হয়েছে ঠিক মতো? একদম। তুমি হঠাৎ এলে যে? তোমার বাবাই তো আমাকে আসতে বললো, আমার জন্য নাকি তুমি বকে গেছো, তাই তো আমাকে বকা দিচ্ছে। লামিয়া বিরক্ত দৃষ্টি নিয়ে বাবার দিকে তাকায়। জাহাঙ্গীর সাহেব বলেন, দেখুন শাহেদ সাহেব, আপনার বিপদে আমি সাহায্য করেছিলাম, আপনিও আমায় সাহায্য করেছেন, কিন্তু আমার সন্তানের ভালো মন্দের বিষয় আপনাকে ভাবতে হবে না। দয়া করে আমার মেয়ের ব্যাপার আমাকেই ভাবতে দেন। শাহেদ খান হো হো করে হেসে ওঠে। আরে কি যে বলেন না জাহাঙ্গীর সাহেব, আমি তো আপনার ঋণ শোধই করতে পারলাম না। ভেবেছিলাম আমার ভাতিজার সাথে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিতে পারবো, সেটা তো হলো না। ঋণ শোধ হলো কিভাবে বলুন তো? লাগবে না আপনার ঋণ শোধ করার, যথেষ্ট করেছেন। সত্যি আর কিছুর প্রয়োজন নেই। এভাবে বললে তো হবে না, সত্য আমি করবই। তারপর লামিয়ার দিকে তাকিয়ে বলে, চলো মামনি, তোমায় ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসি। লামিয়াও খুশি হয়ে যায়। লামিয়ার বাবার মনটা খারাপ হয়ে যায়। তার মেয়ে এখন তার থেকেও বাইরের ওই লোকটার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। শাহেদ খানের সাথে ওনার পরিচয় এক ঝড় বৃষ্টির রাতে। তার মেয়ে তখন বেশ ছোট।
ওনার ওয়াইফের মৃত্যুর পর মেয়েকে বাড়ির কেয়ারটেকারের কাছে রেখে কাজে যেতেন। নিজের পরিবার বলতেও তেমন কেউ ছিল না। সেদিন একটা কাজে ওনার কাছ থেকে আসতে প্রায় রাত পেরিয়ে ভোর হয়ে যায়। মেয়ের জন্য এই খারাপ আবহাওয়ার মাঝেও তাকে বেরোতে হয়েছে। ঝড় বৃষ্টির জন্য রাস্তায় গাছপালা ভেঙে রাস্তার অবস্থা খারাপ ছিল। তখনই ওনার গাড়ির সামনে কেউ এসে পড়ে যায়। উনি ভয় পেলে গাড়ি থেকে বেরিয়ে যান। একজন লোককে আহত, সাথে সাথে পায়ে গুলি খাওয়া অবস্থায় পান। অপরিচিত বলে একটু সংকোচ করেছিলেন, তবুও মানবতার খাতিরে লোকটাকে তিনি এনে চিকিৎসা করান। তখনও সেই লোকটার পরিচয় কিছুই জানতো না। ধীরে ধীরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তিনি শাহেদ খান, খান পরিবারের ছোট ছেলে। যদিও সেই খান পরিবার নিয়ে ওনার তখন তেমন জানাশোনা ছিল না। শাহেদ খান সুস্থ হলে ওনাকে ফ্যামিলিতে ফেরত দিতে বললে তিনি যেতে চান না। বাধ্য হয়ে ওনার বাসাতেই তাকে আশ্রয় দিতে হয়। যদিও প্রথম দিকে ওনার সাহায্যই হতো, শাহেদ খান বিজনেসে পরিপক্ক ছিলেন। অন্যদিকে উনি সদ্য বিজনেস নিয়ে চর্চা করছিলেন। সে সময় শাহেদ ওনার অনেক সাহায্য করেছেন। ওনার ব্যবসা আজ এত দূর আনতে শাহেদ খানেরও অনেক অবদান আছে। পাশাপাশি ওনার মেয়ের বিপথে যাওয়ার পেছনেও এই শাহেদ খানেরই অবদান আছে। না, আর এমনটা হতে দেওয়া যাবে না। খুব শীঘ্রই শাহেদ খানের ব্যাপারটা ফাঁস করতে হবে। মাঝখানে পেরিয়ে যায় বেশ কয়েকটা দিন। নাওরা এখন মোটামুটি সুস্থ। শরীরের আঘাতগুলিও মিলিয়ে গেছে, হাতের প্লাস্টারও খোলা হয়েছে। সবই মোটামুটি ভালোই আছে, হাত নাড়াতে আর সমস্যা হয় না। সেদিনই নাওরা মামা মামির সাথে বাসায় চলে গিয়েছিল। তারপর শরীরে যা ওষুধ লাগানো সাফিয়া দিয়ে দিত। মামা মামিকে এখনও কিছুই জানানো হয়নি, শুধু সাফিয়াকে জানানো হয়েছিল। মেয়ে তো শুনেই কান্না করে দিয়েছিল। এই কয়েকদিন নাওরা ভার্সিটিতে যায়নি। রূপার থেকে জেনেছে লামিয়া নাকি বেশ আনন্দেই থাকে। এসব শুনে তো নাওরার আরও গা জ্বলে যায়। নওয়াফকে তো একটু হিন্ট দিয়েই ছিল, কোথায় এখনও তো কোনো কিছু জানালো না। নাওরা থ মেরে বসে থাকে। তার সাথে সাফিয়া বসে ফোন দেখছিল। তখনই তার ফোন বেজে উঠল। সাফিয়া থতমত খেয়ে উঠল। নাওরা তাকাতেই দেখে সাফিয়া ফোন লুকিয়ে আমতা করে বলে, ইলা ফোন দিয়েছে, কথা বলি গিয়ে। যাও। মুখে এটা বললেও একটু তো সন্দেহ হয়, কে এমন ফোন দিল যে আমার সামনে থেকে গিয়ে ফোনে কথা বলতে হবে। আপনাকে না ফোন দিতে না করেছিলাম, ফোন দিয়েছেন কেন? আরে পিচ্ছি, রাগ করো না, শোনো একটা মহৎ কাজে যাচ্ছি, তাই তোমাকে ফোন করে যাচ্ছি। কি কাজে যাচ্ছেন? কয়েকটা মেয়েকে তুলতে যাচ্ছি। কি? আপনি মেয়েদের নিয়ে কি করবেন? নাহিল মজা করে বলে, বেচে দেব। জানো না তো কি কষ্টের কাজ এটা, মেয়েদের খুঁজে খুঁজে বের করতে হয়। কেন যে এই কষ্টের কাজটা ভাই আমাকে দিল, ধুর। সাফিয়া ভয় পেয়ে যায়। সত্যি কি তবে ওরা নারী পাচারের কাজ করে? সে তো শুনেছে এরা নাকি মেয়েদের ধরে ধরে পাচার করে দেয়। সাফিয়া ভয়ে কাপা কণ্ঠে নাহিলকে বলে, আপনারা নারী পাচারকারী? হ্যাঁ তো, জানতে না তুমি? আমাকে আর ফোন দেবেন না, আর কথা বলবো না আমি আপনার সাথে। ভয়ে ভয়ে এটুকু বলেই সাফিয়া ফোন রেখে দেয়। নাহিল তো হতভম্ব হয়ে থাকে। মেয়ে কি ভয় পেয়ে গেল নাকি? সে তো একটু মজা করেছে। এই আপু, ওরা না মেয়ে পাচারকারী, তোমাকে ওদের ওখানে আর যেতে দেবো না, পরে ওরা তোমাকেও পাচার করে দেবে। না, ওরা হা করে তাকিয়ে থাকে। হঠাৎ কি হলো এই মেয়েটার? কিরে, কি হয়েছে? আপি মাত্র ফোন দিল না, ও হলো নাহিল ভাই, আমাকে বলল ও নাকি মেয়ে ধরতে যাচ্ছে, পরে পাচার করে দেবে। কি উল্টাপাল্টা কথা বলছিস? সত্যি বলছি আপু। বলেছে নওয়াব ভাইয়া নাকি ওনাকে মেয়ে খুঁজতে বলেছে। আমি তো মুভিতে দেখেছি, ওরা অনেক খারাপ হয়। প্রথমে প্রেমের অভিনয় করে, পরে পাচার করে দেয়। তোমাকেও করে দেবে, আমি তোমাকে যেতে দেবো না, তুমি আমাদের সাথেই থাকবা। বলেই সাফিয়া সোজা নাওরাকে শক্ত করে জড়িয়ে ধরে। নাওরা অবাক হয়ে বসে থাকে। নাফিয়া যে সত্যি ভয় পেয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তাই বোকা মেয়েটাকে সান্ত্বনা দিতে নাওরা বলে, আরে বোকা মেয়ে, কোনো পাচারকারী কি বলে বেড়ায় যে তারা নারী পাচার করে? সাফিয়া ভাবুক ভঙ্গিতে বসে। তারপর বলে, কিন্তু ওই নাহিল ভাইয়া যে আমাকে বলল, তোকে কি সাধে বোকা বলি? মজা করেছে তোর সাথে। দাঁড়া, স্যারকে ফোন দিচ্ছি। নওয়াবকে ফোন দিতেই কিছুক্ষণ পর সে ফোন ধরে। এই কোথায় ছিলেন আপনি? এত দেরি হলো কেন ফোন ধরতে? অন্য বউদের সাথে সময় কাটাচ্ছিলাম, ওরা তো আমাকে ছাড়তে চাচ্ছিল না। তোমার মতো তো আর ধরার আগেই লাফায় না, কিছু করার আগেই ব্যাঙের মতো লাফিয়ে পালানোর চেষ্টা করো, ধরে বেঁধে রাখতে হয়। নাওরা তাড়াতাড়ি ফোনের স্পিকার অফ করে মেকি হাসি দিয়ে সাফিয়ার দিকে তাকায়। সাফিয়া নিজেও লজ্জা পেয়ে যায়। এসব কথা বোঝার মতো যথেষ্ট বড় হয়েছে সে, তাই তো লজ্জা পেয়ে সুরসুর করে রুম থেকে বেরিয়ে যায়। কি গো বউ, কথা বলছো না কেন? একদম ন্যাকামি করবেন না বলছি। ফোন আমার স্পিকারে ছিল, সাফিয়া শুনে নিয়েছে। নাওয়াফও কিছুটা লজ্জা পেয়ে যায়, তাই উল্টো নাওরাকে ধমকে বলে, ফোন স্পিকারে রেখেছিলে কেন বেয়াদব মেয়ে? জানো না আমরা বিবাহিত, যখন তখন কত কি বলে ফেলতে পারি। আপনি যে এসব ঢং শুরু করবেন আমি তো জানতাম না। ফোন কেন দিয়েছো সেটা বলো। কেন, আপনার বউরা ডাকছে নাকি? একটাকেই সামলাতে পারি না, আবার কয়েকটা থাকলে তো আমাকে খুঁজেই পাওয়া যেত না। ঢং। এই আপনি নাকি নাহিল ভাইয়াকে কিসের মেয়ে ধরতে বলেছেন? কেন, কি হয়েছে? নাহিল ভাইয়া সাফিয়াকে ফোন দিয়ে কী সব বলেছে। এখন সাফিয়া আমাকে আপনার কাছে যেতে দেবে না বলছে। আপনারা নাকি মেয়ে পাচারকারী, আমাকেও নাকি পাচার করে দেবেন। এখন নওয়াব হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, শেষে বলেই ফেলে, নাহিলকে বলেছিলাম লামিয়াদের উঠিয়ে আনতে, ওটাই হয়তো মজা করে বলেছে। কেন, কি করবেন ওদের? আমি নয়, তুমি করবে, একটু খাতির যত্ন আর কি। নাওরার মনটা খুশি খুশি হয়ে যায়। তার মানে নওয়াব তবে তার কথা বুঝেছিল। সে খুশিতে লাফিয়ে উঠে বলে, স্যার কখন যাব? সময় হোক আমি জানাবো। আপনার সময় কখনই হয় না, যাই হোক অপেক্ষায় আছি।
হঠাৎই নাওরা বলে ওঠে, এই শোনেন, আপনার ভাই সাফিয়াকে ফোন দিল কেন? ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনি? তোমার মতো মেয়ে বুঝতে পারলে আমি কেন পারবো না? এই, আমার মতো মেয়ে মানে তোমার মতো বোকা গর্ধব। নাওরা রেগে উঠে বলে, আপনার বউ গর্ধব? ঠিক বলেছ। নাওরা নিজের কথায় নিজেই ফেসে গিয়ে থ মেরে বসে থাকে আর নাওয়া পেতে মুচকি হাসে। বোকা বউ তার।